স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের ক্লাসে আমরা শিশু মনস্তত্ত্বের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। মানে সিডিপি থেকে কীরকম টাইপের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের প্রাইমারি, আপার প্রাইমারি বা সিটেট যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এর আগে সিডিপির অনেক কটা ভিডিও আপলোড করেছি, তোমরা প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা ভিডিওটা প্রথম দেখবে চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক আজকে শিশু মনস্তত্ত্বের এমসিকিউ প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এর মানে কি? অপশানগুলো কি? এ হলো বিকাশ কখনো থামে না, বি হলো বিকাশ শুধু শৈশবে হয়, সি হলো বিকাশ কেবল মানসিক, এবং ডি হলো বিকাশ প্রাপ্তবয়স্ক বয়সে শেষ হয়। তাহলে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এর মানে কি? বিকাশ কখনো থামে না, এটার উত্তর হবে এ। মানে কি, বিকাশ জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত এই বিকাশ চলতে থাকে, এর জন্য বিকাশকে বলা হয় ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু গ্রোথ বা বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়সের পর বৃদ্ধি বা গ্রোথ স্টপ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, এর জন্য ডেভেলপমেন্টকে কন্টিনিউয়াস প্রসেস বলে, গ্রোথকে না। তাহলে এটা অ্যান্সার হবে এ। 2 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কী? এই যে বৃদ্ধি ও বিকাশ মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মধ্যে মূল পার্থক্যটা কী? অপশানগুলো কি? বৃদ্ধি মানসিক, বিকাশ শারীরিক, বি হলো উভয়ই এক, সি হলো বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত, আর ডি হলো বিকাশ শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই হয়। তাহলে বৃদ্ধি বিকাশের মধ্যে মূল পার্থক্য কী? এটার উত্তর হবে বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত। মানে গ্রোথ কোয়ান্টিটেটিভ এবং ডেভেলপমেন্ট হলো কোয়ালিটেটিভ নেচার। তাহলে এটার অ্যান্সার হবে সি। তোমরা এটা মনে রাখবে, গ্রোথ হলো কোয়ান্টিটেটিভ এবং ডেভেলপমেন্ট হলো কোয়ালিটেটিভ নেচার। 3 নম্বর প্রশ্ন, স্যাফোলোকোডাল নীতি সম্পর্কিত অপশানগুলো কি? উপর থেকে নিচের বিকাশ ঘটে, বি হলো নিচ থেকে উপরের বিকাশ, সি হলো কেন্দ্র থেকে বাইরের দিকে, এবং ডি হলো সামাজিক বিকাশ। এই স্যাফোলোকোডাল নীতি সম্পর্কে কি বলে? স্যাফোলোকোডাল নীতিটা হলো যখন বৃদ্ধি মানে উপর থেকে যখন নিচের দিকে হয় সেটাকে বলা হয় স্যাফোলোকোডাল। মানে কি, উপর থেকে নিচের বিকাশটাকে যখন ডেভেলপমেন্ট, ব্যক্তির ডেভেলপমেন্ট মানে বিকাশটা যখন উপর থেকে নিচের দিকে হয়, আমি বৃদ্ধি বলেছিলাম, ভুল বলেছিলাম, বিকাশ হবে, বিকাশটা যখন উপরের থেকে নিচের দিকে হয় সেটাকে বলা হয় স্যাফোলোকোডাল। তাহলে এটার অ্যান্সার হবে এ। 4 নম্বর প্রশ্ন, প্রক্সিমোডিস্টাল নীতি নির্দেশ করে, অপশানগুলো কি? উপর থেকে নিচের দিকে, বি হলো কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশ, সি হলো নিচ থেকে উপরের বিকাশ, আর ডি হলো ডান থেকে বামের বিকাশ। এই প্রক্সিমোডিস্টাল নীতি নির্দেশ করে, এটা যখন শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশ হয় এটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। তাহলে এটার অ্যান্সার হবে বি। তোমরা এই দুটো ভালো করে মনে রাখবে। এই বিকাশের দুটো ভাগ আছে, একটা হলো স্যাফোলোকোডাল আর একটা হলো প্রক্সিমোডিস্টাল। স্যাফোলোকোডাল হলো শরীরের বিকাশ যখন উপর থেকে নিচের দিকে হয় তাকে বলে স্যাফোলোকোডাল, আর প্রক্সিমোডাল হলো যখন শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশ হয় তাকে বলে প্রক্সিমোডিস্টাল। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 5 নম্বর প্রশ্ন, নিচের বুদ্ধিমত্তা পরীক্ষা তৈরি করেন, এই যে নিচের বুদ্ধিমত্তা মানে ইন্টেলিজেন্ট পরীক্ষাটা কে তৈরি করেন সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? স্পেয়ারম্যান, বি হলো গার্ডেনার, সি হলো অ্যালফার্ড বিনে, আর ডি হলো থর্নডাইক। তাহলে কে প্রথম বুদ্ধিমত্তার পরীক্ষাটা করেছে? এটা হবে অ্যালফার্ড বিনে। অ্যালফার্ড বিনে 1905 সালে প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষাটা করেছিলেন। তাহলে এটা অ্যান্সার হবে সি। 6 নম্বর কোশ্চেন,
আইকিউ নির্ণয়ের সূত্র কে দেন? এই যে আইকিউ নির্ণয়ের সূত্রটা কি আছে? আইকিউ ইকুয়াল টু MA upon CA into 100, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই আইকিউ নির্ণয়ের সূত্রটা কে দেন? অপশানগুলো কি? এ হলো গার্ডেনার, বি হলো থর্নডাইক, সি হলো বিনে, আর ডি হলো স্টার্ন। তাহলে আইকিউ নির্ণয়ের সূত্র কে দেন? এটার আনসার হবে স্টার্ন। স্টার্ন 1912 সালে আইকিউ নির্ণয়ের সূত্রটা দিয়েছিলেন। 7 নম্বর প্রশ্ন, টু ফ্যাক্টর থিওরি বুদ্ধিমত্তার প্রবক্তা। এই যে টু ফ্যাক্টর থিওরি, ইন্টেলিজেন্ট একটা থিওরি হলো টু ফ্যাক্টর থিওরি। এর প্রবক্তা কে ছিলেন? এ হলো স্পেয়ারম্যান, বি হলো থর্নডাইক, সি হলো গার্ডেনার, আর ডি হলো গ্যালটন। তাহলে টু ফ্যাক্টর থিওরি প্রবক্তাকে? এটা অ্যান্সার হবে স্পেয়ারম্যান। আমি ইন্টেলিজেন্ট বিভিন্ন থিওরিগুলো পড়িয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে এই ইন্টেলিজেন্টের থিওরিগুলো দেখে নিতে পারো। তাহলে এটার অ্যান্সার কী হবে? এ। 8 নম্বর প্রশ্ন, থর্নডাইক বুদ্ধিমত্তাকে কয় প্রকারে ভাগ করেছে? এই যে থর্নডাইক বুদ্ধিমত্তাকে কয়টি ভাগে ভাগ করেছে? অপশানগুলো কি? 2টি, বি হলো এ হলো 1টি, বি হলো 2টি, সি হলো 3টি, আর ডি হলো 4টি। তাহলে থর্নডাইক বুদ্ধিমত্তাকে কয়টি ভাগে ভাগ করেছে? এটা অ্যান্সার হবে 3টি। থর্নডাইক বুদ্ধিমত্তাকে 3টি ভাগে ভাগ করেছে। একটা হলো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, 2 নম্বর হলো কংক্রিট ইন্টেলিজেন্স, আর 3 নম্বর হলো সোশ্যাল ইন্টেলিজেন্স। থর্নডাইক বুদ্ধিমত্তা 3টে ভাগে করেছে। একটা হলো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, 2 হলো কনক্রিট ইন্টেলিজেন্স, আর 3 হলো সোশ্যাল ইন্টেলিজেন্স। তোমরা মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন, মাল্টিপল ইন্টেলিজেন্ট থিওরি প্রবক্তা করেন। এই মাল্টিপল ইন্টেলিজেন্ট থিওরি প্রবর্তন করেছেন, মানে মাল্টিপল ইন্টেলিজেন্ট থিওরি কে দিয়েছেন? অপশানগুলো কি? এ হলো গার্ডেনার, বি হলো স্পেয়ারম্যান, সি হলো থর্নডাইক, আর ডি হলো স্টার্ন। তাহলে মাল্টিপল ইন্টেলিজেন্ট থিওরি কে দিয়েছেন? এটার অ্যান্সার হবে গার্ডেনার। গার্ডেনারই মাল্টিপল ইন্টেলিজেন্ট থিওরি দিয়েছেন। তোমরা যদি মাল্টিপল ইন্টেলিজেন্ট থিওরি না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। 10 নম্বর প্রশ্ন, আইকিউ 70 এর নিচে হলে শিশুকে বলা হয়, যদি কোনো শিশুর আইকিউ 70 নিচে হয় তখন সেই শিশুকে কি বলা হবে? অপশানগুলো কি? মেধাবী, বি হলো গড়পড়তা, সি হলো ধীর বুদ্ধি বা বুদ্ধি প্রতিবন্ধী, আর ডি হলো প্রতিভাবান। যদি কোনো শিশুর আইকিউ 70-এর নিচে হয় তাকে কি বলবে? ধীর বুদ্ধি বা বুদ্ধি প্রতিবন্ধিকতা। যদি কোনো শিশুর আইকিউ 90 থেকে 109 বা 110 পর্যন্ত হয় সেটাকে বলে অ্যাভারেজ, মানে নর্মাল। যদি 70-এর নিচে হয় তাকে বলা হয় ধীর বুদ্ধি, আর যদি 140 হয় তাকে বলে জিনিস বা প্রতিভাবান। তোমরা এই আইকিউটা কত এগুলো একটু মনে রেখো। 11 নম্বর প্রশ্ন, ইমোশনাল ইন্টেলিজেন্সের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো, এই যে ইমোশনাল ইন্টেলিজেন্সে 5টা এলিমেন্ট বা উপাদান আছে, তার মধ্যে একটা কোনটা সেগুলো জানতে চেয়েছে। অপশানগুলো কি? আত্মসচেতনতা, বি আছে শক্তি, সি আছে বুদ্ধি পরীক্ষা, আর ডি হলো প্রতিযোগিতা। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ উপাদান বা এলিমেন্ট কি? তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে? এটার মধ্যে হবে আত্মসচেতনতা। ইমোশনাল ইন্টেলিজেন্স যে 5টা এলিমেন্ট বা উপাদান আছে সেগুলো কি? 1 নম্বর হলো সেলফ অ্যাওয়ারনেস, বি হলো সেলফ ম্যানেজমেন্ট, সি হলো সেলফ মোটিভেশন, ডি হলো এমপ্যাথি, ই হলো সোশ্যাল স্কেল। তাহলে কী কী হলো? ইমোশনাল ইন্টেলিজেন্স 5টা এলিমেন্ট: সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সেলফ মোটিভেশন, এমপ্যাথি অ্যান্ড সোশ্যাল স্কেল। তোমরা এগুলো মনে রাখবে। আমি ইমোশনাল ইন্টেলিজেন্স পড়াইনি, নেক্সট ভিডিওতে বা পরের ভিডিওতে আমি ইমোশনাল ইন্টেলিজেন্সটা পড়িয়ে দেবো আরও ডিটেলস। তখন এই উপাদানগুলো কী কী এগুলো আরও ভালো করে বলে দেবো। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে এ। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়? অপশানগুলো কি? মানিয়ে নেওয়ার ক্ষমতা,
বি হলো শেখার ক্ষমতা, সি হলো হঠাৎ বুদ্ধি, আর ডি হলো সমস্যার সমাধানের দক্ষতা। তাহলে কোনটা বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়? এটার অ্যান্সার হবে হঠাৎ বুদ্ধি। হঠাৎ বুদ্ধি বুদ্ধিমত্তা মানে ইন্টেলিজেন্সের একটা বৈশিষ্ট্য না। তাহলে এটা অ্যান্সার হবে সি। 13 নম্বর প্রশ্ন, শিখুন বলতে কি বোঝায়? অপশানগুলো কি? এ হলো সাময়িক পরিবর্তন, বি হলো স্থায়ী আচরণগত পরিবর্তন, সি হলো শারীরিক বৃদ্ধি, আর ডি হলো প্রতিক্রিয়া। তাহলে শিখুন বলতে কি বোঝায়? শিখুন বলতে বোঝায় স্থায়ী আচরণগত পরিবর্তন। কোনো ব্যক্তির স্থায়ী আচরণগত যখন পরিবর্তন হয় তখন বলা হয় তার শিখন হয়েছে। তাহলে এটার অ্যান্সার হবে বি। 14 নম্বর প্রশ্ন, ল অফ ইফেক্ট কার তত্ত্বের সঙ্গে যুক্ত? অপশানগুলো কি? থর্নডাইক, বি হলো এ হলো প্যাভলভ, বি হলো থর্নডাইক, সি হলো স্কিনার, আর ডি হলো ব্রুনার। এই যে ল অফ ইফেক্ট এটা কার তত্ত্বের সঙ্গে যুক্ত? এটা হলো থর্নডাইকের থিওরির সঙ্গে যুক্ত। থর্নডাইকের 3টে প্রাইমারি ল আছে, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ এবং ল অফ ইফেক্ট। এই থর্নডাইক প্রাইমারি লর মধ্যে একটি অন্যতম ল হলো ল অফ ইফেক্ট। এটা তাহলে কার থিওরির সঙ্গে যুক্ত? এটা থর্নডাইকের থিওরির সঙ্গে যুক্ত। 4 নম্বর প্রশ্ন, স্কিনারের তত্ত্বকে কি নামে পরিচিত? অপশানগুলো কি? ক্লাসিক্যাল কন্ডিশনিং, বি হলো ফিল্ড থিওরি, সি হলো ইনসাইড লার্নিং, আর ডি হলো অপারেন্ট কন্ডিশনিং। তাহলে স্কিনারের তত্ত্ব কী নামে পরিচিত? স্কিনারের তত্ত্ব অপারেন্ট কন্ডিশনিং নামে পরিচিত। তাহলে এটার অ্যান্সার হবে ডি। আমার প্রত্যেকটা থিওরি পড়ানো হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে এই থিওরিগুলো দেখে নিতে পারো। 16 নম্বর প্রশ্ন, ইনসাইড লার্নিং তত্ত্ব প্রবর্তন করে। এই ইনসাইড লার্নিং তত্ত্ব কে প্রবর্তন করছে? অপশানগুলো কি? প্যাভলভ, বি হলো থর্নডাইক, সি হলো কোহলার, আর ডি হলো স্কিনার। তাহলে ইনসাইড লার্নিং কে প্রবর্তন করেছে? এটা অ্যান্সার হবে কোহলার। এই ইনসাইড লার্নিং একটা যে লার্নিং থিওরি, যে 3জনকে নিয়ে এই ইনসাইড লার্নিং বা ইনসাইডফুল লার্নিং রয়েছে, ম্যাক্স অর্ডিমান, কুটকোফার অ্যান্ড কোহলার, এই 3জনকে নিয়ে এই ইনসাইড লার্নিং গঠিত হয়েছে। তার মধ্যে এখানে এটার অ্যান্সার তাহলে কী হলো? এটার অ্যান্সার হলো সি। 17 নম্বর প্রশ্ন, ভাইগস্কির তত্ত্বের মূল ধারণা কী? অপশানগুলো কি? সামাজিক মিথস্ক্রিয়া, বি হলো শারীরিক পরিবর্তন, সি হলো ট্রাই অ্যান্ড এরর, আর ডি হলো সত্যায়ন। তাহলে ভাইগস্কির তত্ত্বের মূল ধারণা কি? এটা অ্যান্সার হবে সামাজিক মিথস্ক্রিয়া। মানে ভাইগস্কির তত্ত্ব হলো সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের কথা বলেছে। তাহলে এটার অ্যান্সার হবে সামাজিক মিথস্ক্রিয়া। তাহলে এটার অ্যান্সার হলো এ। 18 নম্বর প্রশ্ন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে জেডপিডি ধারণাটি কার? এই জোন অফ প্রক্সিমাল ধারণাটি কে দিয়েছে? অপশানগুলো কি? এ হলো পিয়াজ, বি হলো স্কিনার, সি হলো ভাইগস্কি, আর ডি হলো থর্নডাইক। এই জোন অফ প্রক্সিমাল ধারণাটি কে দিয়েছে? তাহলে এটা অ্যান্সার হবে ভাইগস্কি। জোন অফ প্রক্সিমাল জিনিসটা কি? ভাইগস্কি বলেছে, এটা একটা গ্রাফের মধ্যে বুঝিয়ে দিয়েছে, এটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আর এটা হলো পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। এই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এবং পোটেনশিয়াল ডেভেলপমেন্ট মাঝের যে জায়গাটা, এটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে জেডপিডি। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কাউরির সাহায্যে কোনো কাজ করে, সেটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আর যখন মানে নিজে নিজে যেটা কাজ করে সেটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, এবং কাউরির সাহায্যে যখন যেটা কাজ করে সেটাকে পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। এই দুটোর মাঝে যে জায়গাটাকে সেটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে জেডপিডি। তাহলে এটা অ্যান্সার হবে সি। 19 নম্বর প্রশ্ন, ডিসকভার লার্নিং তত্ত্বের জনক কে? এই ডিসকভার লার্নিং তত্ত্বের জনক কে? অপশানগুলো কি? এ হলো স্কিনার, বি হলো ব্রুনার, সি হলো প্যাভলভ, আর ডি হলো ভাইগস্কি। তাহলে ডিসকভার লার্নিং তত্ত্বের জনক কে? এটা অ্যান্সার হবে ব্রুনার। ব্রুনারের তত্ত্বকেই বলা হয় ডিসকভার লার্নিং তত্ত্ব। 20 নম্বর প্রশ্ন, অবজারভেশন লার্নিং বা
মডেলিং তত্ত্বের প্রবক্তাকে, এই অবজারভেশন লার্নিং তত্ত্ব বা মডেলিং তত্ত্বের প্রবক্তাকে? অপশানগুলো কি? বন্ধুরা, বি আছে পেঁয়াজ, সি আছে স্কিনার, আর ডি হলো থর্নডাইক। তাহলে অবজারভেশন লার্নিং তত্ত্বের প্রবক্তাকে? এটার অ্যান্সার হবে বন্ধুরা। বন্ধুরার তত্ত্বকে বলা হয় অবজারভেশন লার্নিং তত্ত্ব। এটার অ্যান্সার তাহলে এ। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 21 নম্বর প্রশ্ন, লেটেল লার্নিং বলতে বোঝাগুলো কি? দ্বন্দ্বের ফলে শেখা, বি হলো গোপনে শেখা, পরবর্তীতে প্রকাশ পায়, সি হলো হঠাৎ শেখা, আর ডি হলো পুরস্কারের জন্য শেখা। এই লেটেল লার্নিং বলতে কি বোঝায়? লেটেল লার্নিংটা হলো এই যে টলম্যানের 3 ধরনের যে 3টে লার্নিংয়ের কথা বলেছে, প্লেস লার্নিং, রিওয়ার্ড লার্নিং এবং লেটেল লার্নিং। এর মধ্যে এই লেটেল লার্নিং মানে কি? লেটেল লার্নিং হলো কোনো ব্যক্তি সে কাজটা জানে কিন্তু করে না, যখন তার প্রয়োজন হয় তখন সে করে। যেমন একটা মেয়ে রান্না করতে জানে, ঘর ঝাড় দিতে, ঘর মুছতে সব জানে কিন্তু করে না, যখন প্রয়োজন হলো তখন সে করলো, এটাকে বলা হয় লেটেল লার্নিং। তাহলে এটার অ্যান্সার কী হবে? গোপনে শেখা, পরবর্তীকালে প্রকাশ পাওয়া। এটার অ্যান্সার হলো তাহলে বি। 22 নম্বর প্রশ্ন, মেটাকগনিশন বলতে বোঝায়? অপশানগুলো কি? অন্যের চিন্তা বোঝা, বি হলো নিজের শেখার পদ্ধতি নিয়ে ভাবা, সি হলো পুনরাবৃত্তি শেখা, আর ডি হলো মুখস্থে শেখা। তাহলে মেটাকগনিশন বলতে কী বোঝায়? মেটাকগনিশন হলো নিজের শেখার পদ্ধতি নিয়ে ভাবা। যখন কোনো ব্যক্তি নিজেই নিজের কীভাবে উন্নত হবে সেসব নিয়ে ভাবে, তখন তাকে বলা হয় মেটাকগনিশন। তাহলে এটার অ্যান্সার হবে বি। 23 নম্বর প্রশ্ন, বন্ধুরার অবজারভেশনাল লার্নিংয়ের প্রধান ধাপ কোনটি নয়? এই যে বন্ধুরার অবজারভেশন লার্নিং তত্ত্বে যে 4টে স্টেপের কথা বলেছে, তার মধ্যে কোন ধাপটা নয় বলেছে? অপশানগুলো কি? অ্যাটেনশন, বি হলো রিটেনশন, সি হলো রিইনফোর্সমেন্ট, আর ডি হলো রিওয়ার্ড। তাহলে বান্দুরার যে স্টেপগুলো বলেছে তার মধ্যে কোনটা নয়? এটা অ্যান্সার হবে রিওয়ার্ড বলে বান্দুরা কোনো উল্লেখ করেনি। বান্দুরার যে স্টেপগুলো আছে অ্যাটেনশন, রিটেনশন, প্রোটেকশন, মোটিভেশন বা রিইনফোর্সমেন্ট, কিন্তু রিওয়ার্ড বলে কোনো স্টেপের মানে ধাপের কথা বলেনি। তাহলে এটা অ্যান্সার হবে ডি। 24 নম্বর প্রশ্ন, কনস্ট্রাকটিভিজম তত্ত্বের মূল ভাবনা কি? এই যে কনস্ট্রাকটিভিজম তত্ত্ব আছে তার মূল ভাবনা কি? অপশানগুলো কি? শিক্ষকই জ্ঞানের উৎস, বি হলো শিশু নিজের জ্ঞান গঠন করে, সি হলো শেখা মুখস্থ করার ফল, আর ডি হলো দ্বন্দ্ব ও পুরস্কারের প্রভাব। এই যে কনস্ট্রাকটিভিজমে মূল ধারণা কি তাহলে হবে? এটার অ্যান্সার হবে শিশু নিজের জ্ঞান গঠন করে। যখন শিশু নিজেই নিজের অভিজ্ঞতা বা কোনো জিনিস নিজে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো জিনিস করার চেষ্টা করে, তাকেই বলা হয় কনস্ট্রাকটিভিজম বা নিমিত্তবাদ। তাহলে এটার অ্যান্সার হবে বি। 25 নম্বর প্রশ্ন, লার্নিং কার্ভ নির্দেশ করেন? এই যে লার্নিং কার্ভ এটা নির্দেশ করে মানে কি নির্দেশ করে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? শেখার ক্রম, বি হলো শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, সি হলো শেখার গতি ও অগ্রগতি, আর ডি হলো বুদ্ধিমত্তার মান। এই যে লার্নিং কার্ভ কী নির্দেশ করে? এটা নির্দেশ করে সাধারণত শেখার গতি ও অগ্রগতি। এই যে থর্নডাইক লার্নিং কার্ভ দিয়েছে, কতটা শিখলো এরকম করে গ্যাপটা চলে যাকে, এটাকে বলা হয় লার্নিং কার্ভ। এটা অ্যান্সার তাহলে কি? শেখার গতি ও অগ্রগতি নির্দেশ করাকে বলা হয় লার্নিং কার্ভ। আজকের লাস্ট প্রশ্ন, শিশুর শেখা কখন কার্যকর হয়? যখন শিশুর শেখা কার্যকর হয় তখন তাকে কি বলে? অপশানগুলো কি? শিক্ষক একতরফা ব্যাখ্যা দেন, বি হলো শিশু নিজেই অংশগ্রহণ করে, সি হলো শিক্ষক বারবার অনুশীলন করায়, আর ডি হলো শিশু চুপচাপ শেখে। তাহলে এটার আনসার কী হবে? এটা প্রশ্নটা কি আছে? শিশুর শেখা তখনই কার্যকর হয় যখন শিশু নিজেই অংশগ্রহণ করে। যদি কোনো শিশু কোনো কাজে অংশগ্রহণ না হলে সে ভালো করে শিখতে পারবে। যখন সে নিজে অংশগ্রহণ করে কোনো জিনিস শিখে তখন শেখাটা তার কার্যকর হয়। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে শিশু নিজেই অংশগ্রহণ করেন। তাহলে এটার অ্যান্সার হলো বি। তাহলে আজকে আমাদের প্রশ্নগুলো কমপ্লিট হলো।
প্রশ্নগুলো কেমন হয়েছে মেসেজ করে জানাবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। ধন্যবাদ।